নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সায়ন। ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল 1-0 গোলে হারালো ইন্ডিয়ান আর্মি ফুটবল টিমকে। যদিও সেই ম্যাচে বিতর্ক পিছু ছাড়ল না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হলো ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম এবং সেই বিতর্কের রেশ রইল সাংবাদিক সম্মেলন পর্যন্ত। যদিও সেই বিতর্ক এখন অতীত, কারণ ম্যাচ শেষ। ইস্টবেঙ্গল 1-0 গোলে ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কিন্তু এই জয়ের পরেও ইস্টবেঙ্গল শিবিরে কি স্বস্তির হাওয়া বইছে, নাকি অনেকগুলো সমস্যা এখনও ঘুরপাক খাচ্ছে লাল হলুদ শিবিরের সাজঘরে? সেই নিয়েই আলোচনা করব আজকের 5 পয়েন্টে। ইস্টবেঙ্গল আজকে 1-0 গোলে একটা জয় পেয়েছে। হয়তো সুযোগ কাজে লাগাতে পারলে ফলাফল আরও বেশি বাড়তে পারতো, ব্যবধান বাড়তে পারতো। যদিও সেগুলো নিয়ে এখন কাটাছেঁড়া করে লাভ নেই। কিন্তু যেটা আমার প্রথম পয়েন্ট আজকে আলোচনার বিষয়বস্তু, যে আমরা দেখছি বিষ্ণু সুযোগ তৈরি করছে, গোল করতে পারছে না, সুযোগ আসছে। ডেভিড গোল কনভার্ট করতে পারছে না। জেসিন্টিকে গোল কনভার্ট করতে পারছে না। এফিয়ংয়ের না আসাটা, যাকে ঘিরে ইস্টবেঙ্গলের এবারে দল গঠনের একেবারে ফোকাল পয়েন্টটা ছিল বলা চলে, কারণ এফিয়ং ইস্টবেঙ্গলের স্ট্রাইকার, মূল স্ট্রাইকার। তাকে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল পায়নি। আন্তোনিও লোপেজ হাবাস তাকে পাননি। এরপর সেমিফাইনালে তো ধরে নেওয়া যেতেই পারে এফিয়ংকে পাওয়া যাচ্ছে না, ফাইনালের আগেও পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এইটা কি ইস্টবেঙ্গলের মূল সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে? দেখো, গোল স্কোরিংয়ের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই এফিয়ংয়ের মতো একজন ফুটবলার, একজন এই মানের বিদেশি ফুটবলার না থাকা একটা সত্যি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গলের কাছে। তবে এটাও মাথায় রাখতে হবে, একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল এই ম্যাচে নেমেছে। তার আগে মাত্র একদিনের প্র্যাকটিস সেশন, যেটা নিয়ে কোচ তিনিও বলে গেছেন। তো ঠিক আছে, এই রকম একটা ম্যাচের ক্ষেত্রে যেখানে কিন্তু অপোনেন্ট টিমও কিন্তু যথেষ্ট প্রেশার করছিল ইস্টবেঙ্গলকে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে ইকোলাইজার খুঁজে নেওয়ার চেষ্টা করছিল এবং প্রায় হয়ে গেছিলো বলা যেতে পারে। সেখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এর পরে কম্পিটিশনটা আরও কঠিন হবে। সেখানে কিন্তু গোলের সুযোগ এত পাবে না। যেই সুযোগ পাবে সেই সুযোগকে যদি কাজে না লাগাতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে বিপদে পড়তে হবে। আর ঠিক এই জায়গাতেই এত যখন সুযোগ তৈরি হচ্ছে, সেগুলো গোলে কনভার্ট হচ্ছে না। এফিয়ংকে মিস করছেন আন্তোনিও লোপেজ হাবাস, সেটা কিন্তু বলে দিতেই হবে। তবে হ্যাঁ, জেসিন্টিকে বলো অথবা বিষ্ণুর কথা তুমি বললে সেটা বলো, বা ডেভিডের কথা বলো, তারা কিন্তু কোনোভাবে গোল কনভার্ট করতে পারছে না। এইটা নিয়ে হাওয়াজের আশা করি তিনি কাজ করবেন। আশা করি এই সমস্যার সমাধানটা হবে, কারণ যা সময় হয়েছে এফিয়ং ফাইনালে যদি ইস্টবেঙ্গল যায়, সেখানেও কিন্তু পাবে না এফিয়ংকে। তো সেক্ষেত্রে কিন্তু এফিয়ংয়ের কথাটা মাথায় না রেখে তার যে পরিবর্তিত ফুটবলাররা আছে তাদের কথা মাথায় রেখে তাদেরকেই প্রস্তুত করে রাখতে চাইবে হাওয়াজ। দেখো, সেমিফাইনালের আগে হাওয়াজ যে সময়টা পাবেন, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তিনি কাটাছেঁড়া করবেন অনুশীলনে। তিনি এই জায়গা, এই লুপ হোলসগুলোকে তিনি চেষ্টা করবেন মেরামত করে ফেলার। কিন্তু তুমি আগের পয়েন্টটা বলার আগেই প্রথমেই যে কথাটা বলছিলে, যে একটা এএফসির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে প্রায় প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্লেয়ার তারা 80 থেকে 90 মিনিট খেলেছে, কেউ কেউ ফুল টাইম খেলেছে। তারপর একেবারে হাতে সময় পাওয়া যায়নি, কম টাইম প্র্যাকটিস করে এই ম্যাচটা খেলতে নেমেছে। কিন্তু যে সমস্যাগুলো প্রকট হচ্ছে, সেইগুলো কিন্তু কোচকে কোথাও একটু অবশ্যই ভাবাচ্ছে। আজকে দানি রামিরেসকে আমরা যতক্ষণ মাঠে দেখলাম, খুব কি কালারফুল তাকে লাগলো, বা খুব কি চোখে পড়ার মতো ফুটবল খেললেন? আগের দিনও যখন 5 পয়েন্টস আলোচনা করছিলাম, আমি এই প্রশ্নটাই তোমার কাছে রেখেছিলাম, এবং তখন যেটা মনে হয়েছিল যে না, হয়তো পুরোপুরি 100% দিতে না পারলেও 60-70% তিনি ডেলিভার করতে পেরেছেন। কিন্তু আজকে যে দানি রামিরেসকে দেখা গেল, সেটা কিন্তু আরও কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদের একটু হতাশ করবে বলে আমার মনে হচ্ছে। তোমার কি মত? না, একদমই। আজকে কিন্তু ভীষণ অফ কালার লাগলো দানি রামিরেসকে। একটা দুটো ভালো বল বাড়িয়েছিল, কিন্তু দানি রামিরেস নাম যতটা বড় নাম, এবং বিপক্ষ যে টিমটা রয়েছে তাদের ভারটা দেখার পর কিন্তু বলা উচিত যে দানি রামিরেস আরও ভালো খেলা এবং আরও বেশি সুযোগ তৈরি করার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। অবশ্যই ম্যাচ ফিটনেসের একটা ব্যাপার রয়েছে। প্রি সিজনটা ঠিকমতো ইস্টবেঙ্গলের হয়নি, সেটা বোঝাই যাচ্ছে, এবং সেই কারণে কি এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে? যদি সেইটাই কারণ হয়, তাহলে আশা করছি পরবর্তীকালে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
এছাড়াও দানি রামিরেসকে আমি যেটা দেখলাম আগের ম্যাচেও দেখলাম, আগের ম্যাচে খুব এডমুন্ডকে বল বাড়িয়েছিল, আগের ম্যাচ বলতে এফসির ম্যাচ কথা বলছি, সেখানে এডমুন্ডকে ভরসা করেছিল বেশি, হয়তো ইনস্ট্রাকশনটাও ছিল যে এডমুন্ডকে বল বাড়ানো। আজকে দেখলাম ক্রিস ইকোনমিডিসকে বল বাড়াচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে তিনি যে মানের ফুটবলার, হয়তো নামের প্রতি সুবিচার করেননি, কিন্তু আশা করা যাচ্ছে তিনি ভালো করবেন পরবর্তীকালে। দানি রামিরেজের সমস্যাটা সমাধান হয়ে যাওয়াটা খুব অবশ্যই প্রত্যাশিত থাকবে, কারণ তিনি এমন একজন ফুটবলার যিনি নিজেকে ডেলিভার করতে পছন্দ করেন। হয়তো এখনও সেই পরিস্থিতিতে তিনি পৌঁছাতে পারছেন না, বা কখনো কখনো কোনো ফুটবলারের এমন হয়। কিন্তু আর একটা সমস্যা যেটা আমার চোখে পড়ছে, এবং ইস্টবেঙ্গল সমর্থকরাও হয়তো চিন্তিত, ইস্টবেঙ্গল কোচও হয়তো চিন্তিত থাকবেন, ক্রিস ইকোনমিডিসের সুস্থ হয়ে ওঠা। এখনও কিন্তু 90 মিনিটস ফুটবল খেলার মতো ফিট নয়। হয়তো আজকে ভারী মাঠে খেলতে হয়েছে, মাঠে ঘাসের নিচে প্রচুর জল রয়েছে, এই ধরনের মাঠে বিদেশি ফুটবলাররা খেলে জেনারেলি অভ্যস্ত নন, সেখানে একটা সমস্যা কাজ করে। তবুও ক্রিস ইকোনমিডিসকে যে পেসে খেলতে দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব ইতিবাচক নয় বলে মনে হচ্ছে, এবং দ্রুত যদি তিনি ম্যাচ ফিট হয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু সেমিফাইনাল, ফাইনাল এর সামনে আরও আইএসএল চলে আসছে, সময় খুব বেশি হাতে নেই। এটা কতটা সমস্যা হতে পারে? ক্রিস একদমই ম্যাচ ফিট নয়, এটা তুমি যদি খেলা দেখো ভালো করে, বিশেষ করে যেভাবে বল রিসিভ করছিল, প্রথম দিকে যে বল রিসিভ করছিল, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল এইরকম বল রিসিভ একজন ফরেন ফুটবলার করছে, বা এটা যদি ইন্ডিয়ান ফুটবলারও করে সেটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। একদম। এবার আমার কথাটা হয়তো বড় মনেই হতে পারে যে, কিন্তু যারা ম্যাচ দেখেছে তারা এই জিনিসটা নিয়ে ভালো করে বুঝবে, বা যারা ফুটবল খেলে তারাও এই জিনিসটা ভালো করে বুঝবে। তবে ঠিক আছে, পারফরমেন্স ওয়াইজ যদি বলো তাহলে একটা ভালো বল বাড়িয়েছে, দু চারটে মানে বক্সের ভেতর ঢোকার চেষ্টা করছিল, কিন্তু 1 ভার্সেস 1 যেই জায়গায় চলে আসছে না, সেইখানে গিয়ে আটকে যাচ্ছে বারবার। বক্সের ভেতর কিন্তু ঢোকার চেষ্টা করছে ঠিকই, কিন্তু বারবার প্রতিহত হচ্ছে। এবং অবশ্যই ক্রিস ইকোনমিডিস কোন জায়গায় খেলবে সেটা নিয়ে আমার একটু ভাবাচ্ছে। তিনি কি লেফট চ্যানেলের জন্যই এসেছেন? তাকে কি অ্যাজ আ লেফট উইঙ্গার হিসেবেই হাওয়াস ইউজ করতে চাইছেন? সেই জিনিসটা ক্লিয়ার করতে হবে, কারণ লেফট চ্যানেলের জন্য অলরেডি অনেক প্লেয়ার ইস্ট বেঙ্গলে আছে। সেই জিনিসটা দিকে যে একজন বিদেশিকে যদি ব্যবহার করতেই হয়, সেটা কি লেফট চ্যানেলে ইউজ করবেন? তাহলে কি কোথাও গিয়ে ভারতীয় যে ফুটবলাররা রয়েছে বাম প্রান্তে যারা খেলে, তাদের ওপর কি কোথাও গিয়ে বিশ্বাসটা কমছে? ক্রিস ইকোনমিডিসের প্রপার পজিশন, তাকে কোন জায়গায় খেলাতে চান, হয়তো তিনি ম্যাচ ফিট নয় বলে বা বাম প্রান্তে খেলাচ্ছে তাকে, তবে তার যে প্রপার যে জায়গাটা, সেখানে খেললেই হয়তো বুঝতে পারবো যে তার তিনি কতটা ভালো মানের, কতটা উচ্চমানের ফুটবলার, বা ইন্ডিয়ান ফুটবলে তিনি কতটা আরও এগাতে পারবে। একদমই তাই। ইকোনমিডিস, এফিয়ং বা দানি রামিরেজদের নিয়ে এই প্রশ্নগুলো হয়তো জারি থাকবে যতদিন না এর সদুত্তর মিলছে। কিন্তু আজকের এই আপাত নির্বিষ একটা ম্যাচ, যেখানে 1-0 ফলাফল হয়েছে, সেখানে হয়তো খুব ইতিবাচক কারণ খুঁজতে যাওয়া সেটা খুব চালাকির কাজ হবে না, খুব ফলপ্রসূ বিষয় কিছু হবে না। তবুও যেটুকু ইতিবাচক পাওয়া গেছে তার নির্যাস যদি বের করা যায়, আমার চোখে যেটা পড়েছে আমি সেটাই সায়নের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের ম্যাচে আন্তোনিও লোপেজ হাবাস 9টা পরিবর্তন করেছিলেন, করে প্রথম একাদশ নামিয়েছিলেন, এবং প্রথম থেকেই আমাদের প্রেস বক্সে বলো বা যে সমস্ত জায়গাগুলোতে আমরা আলোচনা করছিলাম, একটা প্রশ্নই যে এত কেন হাবাস চেঞ্জ করলেন, এত কেন হাবাস চেঞ্জ করলেন। তার কারণটা খুব সহজ, এএফসি ম্যাচ খেলার মাত্র 2 দিনের মাথায় একটা ম্যাচকে 3 দিনের মাথায় একটা ম্যাচ খেলতে নামছে, সকলে ফিট নয়। কিন্তু আজকে যেহেতু আর্মির বিরুদ্ধে তিনি উতরে গেলেন, এখানে কি 1 পয়েন্ট এক্সট্রা আন্তোনিও লোপেজ হাবাস পাবেন? তার বেঞ্চ স্ট্রেংথটাকে যাচাই করে নিলেন তিনি। একদমই, এবং এই জিনিসটা প্রয়োজন, জানো তো। সব সময় তুমি যদি, আমি বিশেষ করে আগের সিজনের কথা আবার একটু বলবো, সেখানে আমরা দেখেছি একটা সেট টিম প্রত্যেক ম্যাচে খেলেছে, খুব বেশি পরিবর্তন কিন্তু অস্কার ব্রুজো করতেন না। সেই জিনিসটার ফলে কিন্তু খুব কনসার্ন থাকতে হতো যে কোনো একজন ফুটবলার, তার সিস্টেমের কোনো একজন ফুটবলার যদি চোট পেয়ে যায়, তাহলে বেঞ্চে কি এমন ফুটবলার রয়েছে যে তাকে রিপ্লেস করতে পারবে? ভাগ্যক্রমে সেরকম হয়নি বলাটা ভুল হবে, হয়নি বলাটা ভুল হবে, হয়েছে, কিন্তু সেই জায়গাটাতে মেকআপ হয়ে গেছে। কিন্তু যেটা হাওয়াস করছেন সেটা আমার মতো একদম ঠিকঠাক আছে। এই সব ম্যাচে অবশ্যই কঠিন একটা ম্যাচ হয়েছে, খুব কষ্ট করে ইস্টবেঙ্গলকে জিততে হয়েছে, কিন্তু তারপরেও এই সব ম্যাচেই এক্সপেরিমেন্ট করা যায়। একদমই। বড় প্রতিপক্ষ, বিশেষ করে আমি ধরো নিচ্ছি যে স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে সেমিফাইনালে খেলতে হবে, সেখানে গিয়ে এত পরিবর্তন নিয়ে তিনি মাঠে নামবেন? আমার মনে হয় না নামবেন। সেখানে কিন্তু তার যে মেন টিম বা মেন যে ফুটবলার আছে তাদেরকেই ব্যবহার করবেন। তবে এই ধরনের ম্যাচে
নিজের বেন স্ট্রেংথটাকে চেক করে নেওয়ার একদম সঠিক ম্যাচ এবং সঠিক পরিবেশও। কারণ একটা নকআউট ম্যাচ, তোমার উপর রেসপন্সিবিলিটিটা বেশি থাকবে, তো সেখানেই কিন্তু বেঞ্চে থাকা প্লেয়াররা নিজেদেরকে প্রমাণ করার জন্য লড়বে। তো সেই কারণে আন্তোনিও লোপেজ হাভার্সকে আলাদা করে আমি পয়েন্ট দেওয়ার কেউ নেই। তিনি প্রমাণ করেছেন, এখনও করে চলেছেন ইস্ট বেঙ্গলের জার্সিতে। একদমই তাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ম্যাচের পর ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে হয়তো কাঁটার মতো বিঁধতে পারে, সেটা হলো শেষ মুহূর্তে হওয়া পেনাল্টির সিদ্ধান্তটা, যেটা নিয়ে বিতর্ক জারি রইল। সাংবাদিক সম্মেলনে এসে বিপক্ষ দলের কোচ অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ফুটবল টিমের কোচ তিনি বিষোদ্গার করলেন, এক প্রকার বলা যেতে পারে যে আমি নিশ্চিত এটা পেনাল্টি ছিল, রেফারি কেন দিলেন না আমি জানি না। আন্তোনিও লোপেজ হাভার্স যদিও এই প্রসঙ্গে একেবারে মুখে কুলু পাটলেন। তো এই ধরনের পেনাল্টির সিদ্ধান্ত, একটা নকআউট ম্যাচ, যে মুহূর্তে পেনাল্টির আবেদনটা উঠেছিল, পেনাল্টির সিদ্ধান্ত দিলে গোল হতো কি হতো না সেটা হয়তো পরে বিবেচ্য, কিন্তু ওই মুহূর্তে পেনাল্টি পেলে ম্যাচের রং বদলে যেতে পারতো। এবং আমরা যখন পরের রিপিট টেলিকাস্টের সময় দেখছিলাম, একেবারে নিশ্চিত পেনাল্টি, বক্সের মধ্যে করা ফাউল, উইদাউট বল ট্যাকেল, গোলরক্ষক গোল করতে যাওয়া গোলমুখী একটা আক্রমণে একেবারে বিধিসম্মত ছিল না সেই বাধা দেওয়াটা। এই ধরনের সিদ্ধান্ত নকআউট ম্যাচে কতটা প্রভাব ফেলে? আজকে রেফারিং খুব বাজে হয়েছে। তুমি যদি পুরো ম্যাচ জুড়ে দেখো, দুটো দলের এগেনস্টেই কিন্তু রেফারি গেছে। তো এই ধরনের ম্যাচে যেখানে নকআউট ম্যাচ চলছে, সেখানে কিন্তু রেফারিংটা আরও ভালো আশা করা উচিত। তবে আমরা জানি ইন্ডিয়ান ফুটবলে রেফারিং কীরকম হয়, তো আলাদা করে কিছু বলার নেই সেই সব জিনিস নিয়ে। তবে যে জিনিসটা নিয়ে তুমি বলছিলে, আমরা কিন্তু যখন টিভি বলাটা ভুল হবে, আমরা যখন বক্স থেকে খেলাটা দেখছি, তখন আমি নিশ্চিত ছিলাম ফাউল হয়েছে। কেন? কারণ যে ফুটবলার এগিয়ে গেছিলেন তার পায়ে বল ছিল না, এবং হাত দিয়ে বলটা সরাতে গিয়ে হাতেই হোঁচট খেয়ে পড়ে যায় ফুটবলার। অনেকে বলছিল পেনাল্টি, আমি বলেছিলাম না পেনাল্টি না, বক্সের বাইরে মনে হয়েছে। কিন্তু যখন আমরা রিপ্লে দেখি, ঘটনাটা সেমই ঘটেছে, যে ফুটবলারের পায়ে বল ছিল না, ফুটবলার চেম্বা এগিয়ে বলটাকে হাত দিয়ে ক্লিয়ার করতে গেছে এবং তার হাতেই হোঁচট খেয়ে পড়ে গেছে বিপক্ষ দলের ফুটবলার। এবং এটা কিন্তু পুরোপুরি বক্সের ভেতরে হয়েছে, একদম একেবারেই পেনাল্টি। হয়তো ইস্টবেঙ্গল সমর্থকরা শুনে রাগ করবে, কিন্তু এই যেটা পেনাল্টি সেটা পেনাল্টি বলতেই হবে। এবং অন্য কোনো দলের প্রসঙ্গ না টেনেই বলছি, এই পেনাল্টিটা পেলে যেটা তুমি বললে যে ম্যাচের রং পরিবর্তন হতে পারত। কারণ এই ম্যাচে তুমি যদি দেখো, সব দিক থেকেই ইন্ডিয়ান আর্মির ফুটবলাররা ভালো খেলেছে, শুধু ফিনিশিংটা পাচ্ছিল না। সেকেন্ড হাফে যেভাবে 70 মিনিটের পর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছিল তারা, সেটার পর কোথাও গিয়ে মনে হচ্ছিল গোল চলে আসবে এরকম একটা মনে হচ্ছিল। তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে প্রেশারে পড়েই ফুটবলার চেম্বা ওই জায়গাটাতে ক্লিয়ার করতে গেছে। সেই রকম একটা জায়গায় রেফারির কিন্তু এই ডিসিশনগুলো ঠিকঠাকভাবে নেওয়া উচিত। কারণ আজকে হয়তো বড় টিমের ফেভারে এই ডিসিশনটা গেছে বলে হয়তো সেরকমভাবে কথা উঠবে না, কিন্তু এটা কোনো বড় টিমের বিপক্ষে গেলে কথা উঠতে কিন্তু বাধ্য। বিশেষ করে মোহনবাগানের এখনও খেলা বাকি আছে, সেই ম্যাচেও যদি এরকম রেফারিং হয়, সেটা যদি মোহনবাগানের বিরুদ্ধে হয়, শুধু মোহনবাগান না, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও যদি সেমিফাইনালেই আমরা দেখি যে সেমিফাইনালে এরকম একটা ডিসিশন নেয় যেখানে অপোনেন্ট টিমের প্লেয়ার ইস্ট বেঙ্গলের প্লেয়ারকে ফাউল করেছে, সেক্ষেত্রে কিন্তু দর্শকের ক্ষোভের মুখে পড়তে হবে রেফারিংকে। একদমই তাই। কোয়ার্টার ফাইনালে বিতর্কিত জয়, তবুও সেমিফাইনালে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড। প্রশ্ন অনেক থাকবে, আলোচনা চলবে, তবে আন্তোনিও লোপেজ হাভার্স তিনিও সাংবাদিক সম্মেলনে শেষ মুহূর্তে তিনিও বিষোদ্গার করেছেন, তুলোধনা করেছেন ডুরান্ট কমিটিকে। এত কম সময়ের মধ্যে এত বেশি ম্যাচ খেলতে হচ্ছে, আজ কোয়ার্টার ফাইনাল খেললো, দুদিনের ব্যবধানে সেমিফাইনাল খেলতে হবে, সব মিলিয়ে ডুরান্ট কাপে কিন্তু বিতর্কের যেন ঝড় বইছে এবার নজর থাকবে মোহনবাগানের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিকে, যেখানে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামছে সবুজ মেরুন ব্রিগেড, তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ইস্টবেঙ্গল বনাম আর্মি ম্যাচের 5 পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। যদি আপনাদের মনে হয়ে থাকে কোনো পয়েন্ট বাদ গিয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন, এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি সৌরভ মুখার্জি, আমি সায়ন, রে স্পোর্টস।